ভাই আসসালামু আলাইকুম। সোহেল ভাই ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। সুমন, ভালো আছো? জি ভাই ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা তোমার পড়ালেখার? ভাই এই তো চলতেছে ভাই। আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন ভাই। ইনশাআল্লাহ। চেষ্টা তো করতেছি ভাই। ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ। ভাগ্যে কি আছে আল্লাহই ভালো। ভাগ্য, আমরা জানি যে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করে থাকে। এই ভাগ্যটা আল্লাহ পাক তখনই নির্ধারণ করে যখন বান্দা চেষ্টা করে। বান্দার চেষ্টা ব্যতীত ভাগ্য কিন্তু আল্লাহ কিন্তু ভাগ্য দেয় না। সুতরাং চেষ্টাতে হ্যাঁ, কমতি রাখা যাবে একদম না। ঠিক ভাই। ভাই 1 তারিখ থেকে তো ওই রেজিস্ট্রেশনের ডেট দেয়া আছে ভাই। 1 তারিখ থেকে 31 তারিখ মনে হয় সম্ভবত। জি ভাই ওই জি। জায়গায় আপনার প্রসেসটা কি ভাই বলবেন? ওই যে ওই মামলার যে নথিটা জমা দেওয়ার পাঁচটা তথ্যটা ওইটা কি সরাসরি দিতে হয় নাকি অনলাইনে? জাস্ট অনলাইনে নাম লিখে দিতে হবে, আমি মামলা দিয়ে দেবো না, সমস্যা নাই। ভাই আমি তো কাগজপত্র জমা দিছি আমাদের পটুয়াখালী বারে, তাহলে কি এই জায়গা থেকে দেওয়া যাবে? শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, আর কোনো কিচ্ছু না, ঠিক আছে? জি ভাই। আর ওরা রিমাইন্ডার একটা নোটিশ দিয়ে দিবে। এই আবেদন শুরু হওয়ার আগে রিমাইন্ডার একটা নোটিশ দিয়ে দিবে বার কাউন্সিল, তারপরে আবেদন শুরু হবে। ভাই ওটা আপনার জুডিশিয়াতে যে অ্যাপ্লাই যে করছেন? আপনি যেটা অ্যাপ্লাই করছেন না, ওটায় যে মামলাগুলো আছে ওই মামলাগুলোই আবার মেনশন করে দিবেন। ওই ইন্টিমেশনে যেগুলো দিছেন ওইগুলোই আবার মেনশন করবেন। ওই একই মামলায় দিতে পারেন অথবা অন্য মামলাও দিতে পারবেন, সমস্যা নাই। একইটা দিলে ঝামেলা হয় না, মানে বারবার তো ওই যে আবার যদি ভাইপাতে ডাকে তখন আবার কোনো ঝামেলা নাই। এই বার আমরা। কাউন্সিল আপনার পিলির আগে আবেদন করতে হবে, লিখিতর আগে আবার আবেদন করতে হবে, ভাইবার আগে আবার আবেদন করতে হবে। আপনি প্রত্যেকবার তিনবারে আপনি মামলা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, যদি একবারে পাস করে যায় তাহলে কি রিটার্নের আগে তো আর আবার অ্যাপ্লিকেশন করা লাগবে না? রিটার্নের আগে আবার অ্যাপ্লিকেশন মনে করা করেন লাগবে। আবার করা লাগবে, মানে এই অ্যাপ্লিকেশনে মনে করেন সে পাস করছে, আবার রিটার্নের আগে আবার অ্যাপ্লিকেশন করব? জি, রিটার্নের আগে আবার আবেদন করতে হবে। রিটার্নের অ্যাডমিট কার্ড নিবে না, দিবে না? ভাই তো জুডিশিয়াতে অটোমেটিকলি। অ্যাপ্লাই করছেন? বুঝতে পারি সোহেল নাই। ভাই, ভাই জুডিশিয়াতে অ্যাপ্লাই করছেন? জুডিশিয়ারিতে অ্যাপ্লাই করব। পরীক্ষা তো 1 তারিখ দিছে ভাই, নভেম্বর 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শারিন কেমন আছেন? আহ, তারিন কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিলা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নরিন আপু কেমন আছেন? বিথি কেমন আছেন? কি ভাইয়া ভালো জি আছে? ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন কেমন আছেন? রুহুল কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অয়ন ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। গতদিন কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন তো একটু? কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন?
203 পর্যন্ত পড়িয়েছিলাম, আমরা মাঝে কিছু গ্যাপ রেখেছিলাম, আজকে গ্যাপ পূরণ সহ আমরা 205 ঘ পর্যন্ত আমরা শেষ করে দিব আজকে। দেখেন 204 ধারাতে বলতেছে পরোয়ানা ইস্যু। আদালতের নিকট বা বিচারকের নিকট যদি আপনার প্রতীয়মান হয় বা মনে হয় যে আপনার অপরাধ হয়েছে, ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক এবং পরীক্ষা ব্যতীত ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, তারপরে আপনার এই দ্বিতীয় তফসিলের 4র্থ কলম অনুযায়ী যদি সমন এবং পরোয়ানা কি করতে পারে, ইস্যু করতে পারে। তাহলে দ্বিতীয় কলমের দ্বিতীয় তফসিলের 4র্থ কলম অনুযায়ী কি করতে পারে, পরোয়ানা ইস্যু করতে পারে বা সমন ইস্যু করতে পারে। দেখেন এইখানে যদি মনে হয় যে অপরাধ সংঘটিত হয়েছে সেই ক্ষেত্রে, আর যদি মনে হয় যে অপরাধ সংঘটিত হয়নি সেক্ষেত্রে কি করতে পারে, মামলা খারিজ করে দিতে পারেন। বিচারক কি করতে পারে, মামলা খারিজ করে দিতে পারেন। এখন এই যে 203 ধারা এবং 204 ধারা অনুযায়ী যদি বিচারক মামলা খারিজ করে দেয় সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি দায়রা আদালতের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। এখানে আপিলের কোনো বিধান নাই। আপিল কোন ক্ষেত্রে করতে পারবেন, এখানে খারিজের কথা বলা হচ্ছে। মামলা যদি আসামিকে যদি খালাস প্রদান করে বা আসামিকে যদি কারাদণ্ড প্রদান করে বা শাস্তি প্রদান করে সেক্ষেত্রে আপনারা আপিল করতে পারবেন। কিন্তু মামলা যখন এই যে 204 ধারা 203 ধারাতে মামলা যখন খারিজ করে দিচ্ছে তখন আপনারা আপিল করতে পারবেন না। সেক্ষেত্রে কী করতে পারবেন, রিভিশন করতে পারবেন বা অধিকতর তদন্তের জন্য বা অনুসন্ধানের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখেন এই যে 203 ধারা এবং এই 203 ধারাতে আপনার কি যদি খারিজ করে দেয় বা অব্যাহতি প্রদান করে সেক্ষেত্রে সেটা আপনার খালাস বলে গণ্য হবে না। খালাস বলে গণ্য হবে না, কারণ এখানে তো মামলা আগে গ্রহণ করতে হয়। মামলা গ্রহণ করার পরে, বিচার করার পরে, সাক্ষ্য গ্রহণ করার পরে তারপরে গিয়ে রায় প্রদান করেন। রায়ে যদি খালাস প্রদান করেন সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার এটাকে খালাস হিসাবে গণ্য হবে না, এটা খারিজ। মানে যখন মামলাটা গ্রহণ করবে এই গ্রহণের সময় যদি মানে কগনিজেন্সে নেওয়ার সময় যদি প্রতীয়মান হয় যে মামলাটা কোনো অপরাধ সংঘটিত হয় নাই, মামলাটা গ্রহণ করার মতো ম্যারিট নাই, সেক্ষেত্রে কি করবেন, খারিজ করে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু খালাস হিসাবে গণ্য হইবে না, সেজন্য আপনার এখানে আপিলের কোনো বিধান নাই। আর যদি আপিল আপনার খালাসটা হয় কখন, খালাস হয় আপনার মামলা বিচার শেষে। বিচার শেষ করার পরে তারপরে হয়তো বিচারক কি করবেন, হয় সাজা দিবেন না হয় খালাস প্রদান করবেন। এখন এখানে তো আপনার বিচারের পূর্বে মামলা যখন গ্রহণ করতেছে কগনিজেন্সে নেওয়ার সময় আপনার কি করবেন, মামলা খারিজ করে দিবেন। এই ক্ষেত্রে আপনার আপিল করার কোনো বিধান নাই, রিভিশন করতে হবে। এখন মামলা যদি আপনার কি করে খারিজ করে দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, নতুন করে মামলা দায়ের করতে পারবেন আর রিভিশন দায়ের করতে পারবেন। তারপরে দেখেন এই 403 ধারাতে মামলা খারিজের বিধান আছে। কিভাবে খারিজের বিধান আছে আমরা জানি, 203 ধারাতে যদি মামলার ম্যারিট না থাকে বা অপরাধ সংঘটিত হয়েছে এবং যদি প্রতীয়মান না হয় তাহলে মামলা খারিজ করতে পারেন। আর 204 ধারার 3 উপধারাতে কি বলতেছে, যদি প্রসেস ফি যদি না দেয় বা পরিশোধ যদি না করে তাহলে কি করতে পারবেন, মামলা খারিজ করে দিতে পারবেন। এখনো ধরেন প্রত্যেকটা মামলাতে আপনার পরোয়ানা ইস্যুর জন্য বা সমন প্রদানের জন্য যে মামলা দায়ের করে ফরিয়াদি বা বাদীর কি করতে হয়, প্রসেস ফি প্রদান করতে হয়। এখন ওই ব্যক্তি ধরেন বিচারক মামলা গ্রহণ করলে, মামলা গ্রহণ করার পরে সে আপনার প্রসেস ফি দিচ্ছে না বা প্রসেস ফি দেয় নাই, এই প্রসেস ফি যদি পরিশোধ না করে
তাহলে কি করতে পারে বিচারক? মামলা খারিজ করে দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে 204-3 উপধারাতে মামলা খারিজ করে প্রসেস ফি না দেওয়ার কারণে, আর 203 ধারাতে মামলা খারিজ করে আপনার কিসের কারণে? মামলা যদি আপনার প্রতীয়মান হয় যে আপনার ফরিয়াদিকে বা সাক্ষীকে পরীক্ষাপূর্বক যে অপরাধ সংগঠন হয় নাই, সেক্ষেত্রে মামলা খারিজ করে দিতে পারেন। এটা গেল আপনার 203 ধারা এবং 204 ধারা। এবার আমি চলে যাব 205 ধারাতে। আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি, এই 205 ধারাটা গুরুত্বপূর্ণ। আপনাদের এই 205 ধারা অনুযায়ী আপনার অসংখ্য আবেদন আপনার অ্যাডভোকেট হিসাবে করা লাগবে যদি আপনি প্র্যাকটিস করেন। ধরেন একজন আসামিকে আপনি কি করলেন? সমন দিলেন। এখন যে আসামিকে আপনি সমন দিলেন, মানে বিচারক তো সমন দিবেন, সমন দেওয়ার পরে তারপরে গিয়ে এখন যে আসামি, সে আসামি ধরেন অনেক বয়স, তার বয়স ধরেন যে আপনার কত বছর? 80 বছর বা 85 বছর, বা সে এরকম একটা রোগে ভুগতেছে যে রোগ থেকে আপনার পরিত্রাণ পাওয়া বা ওই রোগ নিয়ে আপনার কোর্টে আসা পসিবল না, তখন আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করার জন্য একটা অনুমতিপত্র বা একটা আবেদন করবেন বিচারকের কাছে। বিচারক সেটা মঞ্জুর করতে পারে। যদি মঞ্জুর করে তাহলে সেই আসামির কোর্টে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে আইনজীবী কি করতে পারবে? হাজিরা প্রদান করতে পারবে। এইটা হচ্ছে আপনার 205 ধারাতে। এবার 205-এর গতে চলে যান। যে সকল মামলা শুধুমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য সেগুলো দায়রা আদালতে প্রেরণ। 205-এর গ, ধরেন ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার পর আসামি হাজির হলে যদি দেখেন যে মামলাটি শুধুমাত্র দায়রা আদালতে বিচার করতে পারেন, অন্য আদালতের বিচার করার এখতিয়ার নাই, সেক্ষেত্রে ওই মামলাটা ম্যাজিস্ট্রেট কি করবেন? দায়রা আদালতের কাছে কি করবেন? প্রেরণ করবেন। এইটাই বলা হচ্ছে আপনার 205-এর গতে। এইখানে শুধুমাত্র এই দায়রা আদালত যে মামলাটা বিচার করবেন সেই মামলাটা দায়রা আদালতের কাছেই প্রেরণ করবেন, এইটা সম্পর্কে বলা হচ্ছে। এখানে আর বিস্তারিত পড়ার কোনো কিছু নাই। এখানে শুধু একটা জিনিসই মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট যদি মামলা যদি হস্তান্তর করে বা আদালত যদি হস্তান্তর করে, সেক্ষেত্রে ওই কোর্টের যে পিপি আছে সেই পিপিকে কী করবেন? অবহিত করবেন। অবহিত করবেন বা কিভাবে অবহিত করবেন? নোটিশ প্রদান করবেন। এইবার ধরেন 205-এর উপধারা গ গ মানে ডাবল গ, যে সকল মামলা শুধুমাত্র সিজিএম বা সিএমএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য, সেগুলো কি হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট কী করবেন? প্রেরণ করবেন। ধরেন ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে নেওয়ার পর, যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার পর দেখা গেল যে ওই মামলাটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার আছে। কোন ধরনের ম্যাজিস্ট্রেট? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেক্ষেত্রে এই যে ম্যাজিস্ট্রেট আপনার মামলাটা আমলে নেবেন, আমলে নেওয়ার পরে ওই মামলাটা কি করবেন? আপনার এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কাছে প্রেরণ করবেন বিচার করার জন্য। এটাই বলা হচ্ছে। এইবার আমি চলে যাব 205-এর ঘ নম্বর ধারাতে, মানে ডি। 205-এর ডি বা ঘ। দেখেন একটা মামলার ক্ষেত্রে তদন্ত হইতে পারে কয়ভাবে? দুইভাবে হইতে পারে। ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারেন, আবার পুলিশ তদন্ত করতে পারেন। পুলিশ কি করতে পারে? তদন্ত করতে পারে। আর ম্যাজিস্ট্রেট কি করবেন? অনুসন্ধান করবেন। এখন ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান চলমান আছে, আবার পুলিশের তদন্তও আপনার কি চলমান আছে। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিজের অনুসন্ধানটা স্থগিত রাখবেন, মানে একই মামলায় অনুসন্ধান চলতেছে আবার তদন্তও চলতেছে। শিলা, তদন্ত করবেন কে? পুলিশ। বিধি, অনুসন্ধান করবেন কে?
বিধি শুনতে পাচ্ছেন? নওরিন আপু, তদন্ত করবেন কে, অনুসন্ধান করবেন কে? তদন্ত করবে ভাইয়া পুলিশ অফিসার, অনুসন্ধান করবে ভাইয়া ম্যাজিস্ট্রেট। এর ইংরেজিটা কি সেপারেট করে বলেন, অনুসন্ধানের ইংরেজি কি? অনুসন্ধানের ইংরেজি হলো ভাইয়া ইয়া অনুসন্ধানের ইংরেজি হলো ইনভেস্ট, না ইনকোয়ারি, আর ইয়াটার তদন্তের হলো ভাইয়া ইনভেস্টিগেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর দেখেন, এই যে একটা নালিশি মামলার ক্ষেত্রে পুলিশ আপনার তদন্ত করতেছে, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতেছে, একই সাথে চলমান আছে। যখন একই সাথে চলমান আছে তখন ম্যাজিস্ট্রেট নিজের যে অনুসন্ধান আছে সেটা স্থগিত করবেন, স্থগিত করে পুলিশের যে তদন্ত করতেছে ওই তদন্ত রিপোর্ট চাইবেন, ওই তদন্ত রিপোর্ট চাইবেন। এবং যদি পুলিশ যদি চার্জশিট প্রদান করে তাহলে তিনি মামলা পরবর্তী কার্যক্রমের দিকে অগ্রসর হবেন। আর যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট কী করবেন, তার কার্যক্রম স্থগিত রেখেছিলেন সেখান থেকে পুনরায় অনুসন্ধান শুরু করতে পারবেন। তাহলে দেখেন, এখন আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতেছে, পুলিশ তদন্ত করতেছে। এখন পুলিশ এর তদন্ত চলমান থাকবে, ম্যাজিস্ট্রেটের তদন্ত আপনার কি হবে, পুলিশের তদন্ত চলমান থাকবে, ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান স্থগিত থাকবে। এখন পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয়, পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট তার যে তদন্ত ছিল, অনুসন্ধান ছিল, সেটা পুনরায় আবার চালু করবেন, পুনরায় চালু করবেন, চালু করে দেখবেন যে ঘটনা সত্য কি না। আর পুলিশ যদি চার্জশিট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, মামলার দিকে বিচারের দিকে অগ্রসর হবেন। আমরা জানি চার্জশিটটা হচ্ছে কি, চার্জশিটটা হচ্ছে যে পুলিশ চার্জশিট দেয় কখন, যখন অপরাধ সংগঠিত হয়েছে মর্মে প্রতীয়মান হয় তখন দিবে চার্জশিট, সিএস। আর যখন দেখবে যে মামলার যেই যে আপনার যে মামলাটা সংগঠিত হয়েছে এই মামলার কোনো অপরাধ সংগঠিত হয় নাই, মামলা আমলে নিয়ে বিচার করার মতো কোনো এলিমেন্টস নাই, তখন আপনার পুলিশের তদন্তে কি দিবেন, ফাইনাল রিপোর্ট দিবেন। এই ফাইনাল রিপোর্ট দিলে পুলিশ কি, ম্যাজিস্ট্রেট কি করতে পারে, মামলা খারিজ করে দিতে পারে, মামলা খারিজ করে দিতে পারে, আবার নতুন করে তদন্তও করতে পারে। এই পুলিশের ফাইনাল রিপোর্ট গ্রহণ করা বিচারকের জন্য বাধ্যতামূলক না, বিচারকের বিবেচনামূলক ক্ষমতা, ঠিক আছে, বিবেচনামূলক ক্ষমতা। এখন ম্যাজিস্ট্রেট যদি আপনার এই পুলিশের ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে মামলা যদি খারিজ করে দেয় তাহলে আপনি আইনজীবী হয়ে কি করবেন, আপনি আইনজীবী হয়ে নারাজি পিটিশন দায়ের করবেন যে আমি এটা মানি না, পুলিশের রিপোর্ট আমি মানি না, নতুন করে তদন্ত দেন, পিবিআইতে তদন্ত দেন, বা সমাজসেবা অধিদপ্তরে আপনি তদন্ত দেন, ঠিক আছে। তাহলে পুলিশের তদন্তটা আপনি যদি তদন্তের উপর ভিত্তি করে যদি বিচারক যদি মামলা খারিজ করে দেয় তাহলে আপনি অ্যাডভোকেট হিসাবে নারাজি পিটিশন দায়ের করতে পারবেন। এদিকে আমি একটু পরে যাব। তারপরে দেখেন, এই যে আপনার এই সিআর মামলা আপনার কি করতেছে, একসাথে আপনার সিআর মামলা চলতেছে, একসাথে জিআর মামলা চলতেছে। মানে পুলিশ আপনার তদন্ত অনুসন্ধান করবেন, পুলিশ তদন্ত করবেন কখন, যখন জিআর মামলা হয়, আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন কখন, যখন সিআর মামলা হয়। তো এই যে একসাথে আপনার সিআর মামলা চলতেছে, জিআর মামলা চলতেছে, তখন ম্যাজিস্ট্রেট তার কার্যক্রম তো স্টপ রাখছিল। এখন স্টপ রাখার পরে আপনার পুলিশের তদন্তটা গ্রহণ করবেন, গ্রহণ করার পরে এই যে মামলা যে কার্যক্রম পরিচালনা করবেন এই কার্যক্রমটাকে সাকুল্যে আপনার কি হবে, তখন আর সিআর মামলা সেটা থাকতেছে না, তখন কি হচ্ছে, জিআর মামলা হয়ে যাবে, তখন সেটা আর সিআর মামলা থাকবে না, তখন সেটা হয়ে যাবে জিআর মামলা, জিআর মামলা হয়ে যাবে, মানে এফআইআর কেস। আমরা জানি জিআর মামলা আর এফআইআর কেস দুইটা একই জিনিস। তাহলে দেখেন, একসাথে যদি সিআর মামলা চলে, একসাথে যদি জিআর মামলা চলে, সেই ক্ষেত্রে সিআর মামলা মানে কমপ্লেন্ট রেজিস্টার্ড, এই মামলাটা স্থগিত থাকবে। স্থগিত থাকার পরে পুলিশ কি করবেন, পুলিশের ক্ষেত্রে আপনার যে এফআইআর কেস আছে, জিআর কেস আছে, ওইটার অনুসন্ধান করে তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন। তখন এই জিআর মামলা যে সিআর মামলা যেটা ছিল ওইটা স্টপ হয়ে যাবে, স্টপে এই দুইটা মামলা তখন আপনার এক হয়ে জিআর মামলা বা এফআইআর কেস হিসাবে গণ্য হইবে। এই যে 205-এর ঘ ধারা,
এইটা আপনাদের কিন্তু টেকনিক্যালি বুঝতে হবে যে স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার যদি মানে এটা তো চার্জশিট গ্রহণ করলে তখন জিআর মামলা হয়ে যাবে, যদি চার্জশিট গ্রহণ না করে ফাইনাল রিপোর্ট দেয় মানে পুলিশ যখন ফাইনাল রিপোর্ট দেবে তখন তো ম্যাজিস্ট্রেট আবার অনুসন্ধান করলেন, তখন কি এটা আবার সিআর মামলা হবে না তখনও জিআর মামলাই হবে? তখন তো আপনার শেয়ার মামলা চলতেছে, শেয়ার মামলা চলমান আছে। এখন ম্যাজিস্ট্রেট কি করতে পারে, এখন ম্যাজিস্ট্রেট আপনার করতে পারে কি যে এই মামলাটা থানাতে অন্তর্ভুক্ত করা হোক, এফআইআর হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। যখন এফআইআর হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আদেশ দিবে তখন সেটা কী হয়ে যাবে, জিআর মামলা হয়ে যাবে, এফআইআর মামলা হয়ে যাবে। ঠিক আছে। আর আপনি যেটা বলতেছেন ম্যাজিস্ট্রেট যখন আপনার এই শুধুমাত্র যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দিল, দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট পুনরায় আবার অনুসন্ধান করলো, অনুসন্ধান করার পরে তখন কি মামলা হবে, তখন ম্যাজিস্ট্রেট আবার পুনরায় আপনার এফআইআর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে অথবা জিআর মামলা সিআর মামলা হিসাবে অগ্রসর হইতে পারে। এটা ম্যাজিস্ট্রেটের ডিসক্রিশনারি পাওয়ার, পরিপূর্ণভাবে এটা ম্যাজিস্ট্রেটের ডিসক্রিশনারি পাওয়ার মানে বিবেচনামূলক ক্ষমতা। এই যে 205-এর আপনার ঘ ধারা, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা এই বিষয়গুলো আমি আরেকটু পর আবার একটু বিশ্লেষণ করব। এখন আমি চলে যাবো 164 ধারাতে। 164 ধারাতে এখানে আমরা তদন্ত এবং আপনার মামলা আমলে নেওয়া, তদন্ত এবং মামলা আমলে নেওয়া এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন, এই যে 164 ধারাতে বলতেছে আসামির জবানবন্দি গ্রহণ, এই যে কনফেশন 164, আপনারা কোর্টে গেলে অসংখ্যবার অসংখ্য মামলাতে বা অনেকগুলো মামলাতে, প্রত্যেকটা মামলাতেই প্রায় আপনি দেখবেন যে আসামির 164 আছে কি না এটা বিবেচনা করবেন। আসামির আপনি জামিন ধরতে গেলেই আপনার প্রথম বিবেচনায় আসবে যে আসামি 164 দিয়েছে কিনা, মানে 164-এ সে দোষ স্বীকার করেছে কিনা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, এই সে আপনার বহুল আলোচিত 164 ধারা। এখানে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির জবানবন্দি গ্রহণ, এখানে জবানবন্দি গ্রহণ করবে কে, শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে। দেখেন, নিম্নলিখিত সময়ে কি করতে পারবে ম্যাজিস্ট্রেট আপনার জবানবন্দি গ্রহণ করতে পারবে। তদন্ত চলাকালীন সময়ে, তদন্ত চলাকালীন সময়ে আসামির 164 মানে কনফেশন, আমরা সাক্ষ্য আইনের 124, 125, 126, 127 এইগুলোতে কনফেশন পড়েছি না, এই সেই কনফেশন। তাহলে মূল কনফেশনটা হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির 164 ধারা, ইংরেজিতে আমরা কি বলি 164। দেখেন, এই 164 আপনারা কখন নিতে পারবেন, তাহলে তদন্ত চলাকালীন সময়ে, অনুসন্ধান বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে যে কোনো সময়ে, মানে মামলার চার্জ গঠন হওয়ার আগে, মামলার চার্জ গঠন হওয়ার আগে যে কোনো সময় কি করা যাবে, কনফেশন নেওয়া যাবে। তাহলে আমাদের এখানে বার্ডেন্সটা কি, চার্জ গঠন হওয়ার আগে। দেখেন, তাহলে চার্জ গঠন হওয়ার আগে কি হচ্ছে, 164 নেওয়া যাচ্ছে। তাহলে এখানে আপনার এই যে তদন্তকালীন সময়ে, অনুসন্ধান বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে যে কোনো সময়ে, এই দুইটা পয়েন্ট আপনার কিন্তু সেপারেট করে মুখস্থ করতে হবে। এখান থেকে কিন্তু আপনাদের মাস্ট প্রশ্ন আসবে যে একজন আসামির জবানবন্দি কখন গ্রহণ করা যায়। এখানে প্রশ্ন আসবে তদন্তকালীন সময়ে, অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে, বা আপনার অনুসন্ধান চলমান হওয়ার পূর্বে, নাকি আপনার এই বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে, কোন সময়। আয়ন, তুমি গ্রুপে কি দিলা? স্যার ওই যে বারের পরীক্ষা ডেট দিছে স্যার, সরি স্যার, জুডিশিয়ারির।
আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে। হ্যাঁ, এই যে যে বিষয়টা আমরা বললাম যে জবানবন্দি কখন গ্রহণ করা যাবে, তাহলে তদন্ত চলাকালীন সময়ে, অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে যে কোনো সময়। এই যে দুইটা কথা, এই দুইটা কথা কিন্তু আপনাদের একদম কোট করে মুখস্থ করতে হবে। এই ফৌজদারি কার্যবিধিতে প্রশ্ন যখন হবে তখন কিন্তু এই টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু আপনার একদম মুখস্থ রাখা লাগবে। বিশেষ করে এই ধারার আপনার এইটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। সুতরাং তাহলে তদন্তকালীন সময়ে অথবা অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার পূর্বে যে কোনো সময় কি করা যাবে, কনফেশন গ্রহণ করা যাবে। তারপরে চলে যান, এই কনফেশনে স্বাক্ষর করবেন শুধুমাত্র পুলিশ অফিসার। কনফেশনে স্বাক্ষর করবেন শুধুমাত্র পুলিশ অফিসার। এই যে 161 ধারা এসে আর কি। আচ্ছা এখানে আমি ইয়ে হয়েছে দেখেন, 164-এ আপনার যিনি মানে যে আর কি জবানবন্দি গ্রহণ করতে পারবেন, কে জবানবন্দি গ্রহণ করতে পারবেন, এটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা জানি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এই দুইটা হচ্ছে একই পাওয়ারভুক্ত, একই ক্ষমতা সম্পন্ন। তাহলে এখানে 2 নম্বরটা আসছে যে কি আপনার ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। তাহলে এখানে 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর 3 নম্বরটা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে আপনার 164 ধারায় জবানবন্দি কে কে গ্রহণ করতে পারবেন, এইখানে কিন্তু আপনার এটা বলে দেওয়া আছে। এই যে ম্যাজিস্ট্রেটের নাম, এটাকেও কিন্তু আপনার পূর্বের ন্যায় মুখস্থ রাখতে হবে, একদম কোট করে মুখস্থ রাখতে হবে। এখান থেকেও টেকনিক্যাল প্রশ্ন হবে এবং হুবহু প্রশ্ন আসবে। এই যে দুইটা, আমি কিন্তু এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু বারবার ফোকাস দিচ্ছি, শুধুমাত্র এই কারণে যে এইখান থেকে আপনার ডেইলি মানে রেগুলারই প্রশ্ন হয়। যখন রেগুলার প্রশ্ন হচ্ছে তখন আপনি এটা তো মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না রাখেন তাহলে তো আপনি উত্তর করতে পারবেন না। এবার দেখেন যে আপনার জবানবন্দি গ্রহণ করবেন কোন পদ্ধতিতে। দেখেন, ম্যাজিস্ট্রেট আসামিকে আপনার বুঝাবেন যে এই দোষ স্বীকার করতে আসামি বাধ্য নয়। তিনি যদি দোষ স্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে এটা ব্যবহার হবে এবং সে কি হইতে পারে, তার বিরুদ্ধে আপনার কি হইতে পারে, কারাদণ্ড হইতে পারে, বিচার হইতে পারে, শাস্তি হইতে পারে। এটা ভালো করে বুঝাবেন। বুঝানোর পরে তারপরেও যদি তিনি জবানবন্দি দিতে চায় তাহলে সেটা কি করবেন, লিপিবদ্ধ করবেন। এবং এই জবানবন্দিটা স্বেচ্ছায় পরিণত হইতে হবে, জোরপূর্বকভাবে হবে না। এবং এই যে আপনার এই জবানবন্দিটা আপনার 364 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। 364 ধারা অনুযায়ী কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। আর এটা লিপিবদ্ধ করবে কিভাবে, আদালতের ভাষায় অথবা ইংরেজিতে, আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এখন বা আসামি যে ভাষায় প্রদত্ত হয় সে ভাষায়, এখানে 3টা কথা বলা হয়েছে আপনার, এটা আসামি কর্তৃক প্রদত্ত ভাষায়, আদালতের ভাষায়, ইংরেজি ভাষায়। এখন যদি এই আদালতের ভাষায় বা ইংরেজিতে যদি আপনার লিপিবদ্ধ করা হয়, সেক্ষেত্রে যদি আসামি যদি বুঝতে না পারে, সেক্ষেত্রে আসামিকে সহজ ভাষায় ম্যাজিস্ট্রেট কী করে বুঝায় বলবেন যে আপনি এই জবানবন্দি দিয়েছেন, এই জবানবন্দি দিয়েছেন, এটা সঠিক আছে কিনা, বা আপনার এই মন্তব্য আপনি করেছেন এটা সঠিক আছে না। এই যে আপনার এটা বুঝায় বলার পরে যদি আসামি যদি বলে হ্যাঁ এই বক্তব্য আমার, তারপরে ম্যাজিস্ট্রেট এই জবানবন্দিটাকে ফাইনাল করবেন। এখন এই যে আপনার এই কনফেশনে স্বাক্ষর করবেন কে, ম্যাজিস্ট্রেট এবং আসামি। ম্যাজিস্ট্রেট এবং আসামি কি করবেন, স্বাক্ষর করবেন। তারপরে দেখেন এই যে আপনার 161 ধারাতে কিন্তু স্বাক্ষর করবেন শুধুমাত্র পুলিশ অফিসার, আর 164 ধারাতে 161 ধারাতে স্বাক্ষর করবেন শুধুমাত্র পুলিশ অফিসার, আর 164 ধারাতে আপনার স্বাক্ষর করবেন ম্যাজিস্ট্রেট এবং যে আসামি ছিল সেই আসামি। তাহলে
এইবার আপনারা রুহুল আমাকে বলো তো এই 164 গ্রহণ করতে পারে কোন কোন বিচারক? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর মানে ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সুমন, এই যে কনফেশনটা গ্রহণ করতে পারে কখন বিচারক? ভাই তদন্ত চলাকালীন সময়, আর অনুসন্ধান বা বিচার কার্যক্রম পূর্বে অথবা পরবর্তী যে কোনো সময়। এইটা লেখা আছে ভাই, পরবর্তী সময়টা ভাই যুক্ত করা আছে বেয়ার একটা ভাই। লাইনে থাকো সবাই। হ্যাঁ, ইংরেজিটা আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। এনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এনি ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, এনি ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, স্পেশাল ইম্পোর্ট in behalf in this behalf of by the government may, if he is not a police officer, record any statement or confession made to him in the course of investigation under this chapter or at any time afterward before the commencement of the inquiry or trial. এখানে পরবর্তীতে হবে না, পূর্বে হবে। পরবর্তীটা কাইটা দাও, ঠিক আছে? পরবর্তীতে না, বিচারের পরবর্তীতে কনফেশন হয় না সুমন। আমার বেয়ার একটা পূর্বেই আছে। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, যখন ওই সাক্ষ্য গ্রহণের সময় কখনো কনফেশন হয় না, আবার আর্গুমেন্টের সময় বা রায় প্রদানের পূর্ব মুহূর্তে কনফেশন, এগুলো হয় না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল। এখন আপনাদের এই যে 164 যে ধারাটা আছে, এই ধারাটা আপনাদের 3 স্টার দিয়ে রাখবেন, 3 স্টার দিয়ে রাখবেন। এইবার আমি চলে যাব যে আপনার 165 ধারাতে, পুলিশ অফিসার কর্তৃক আসামির তল্লাশি। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট যদি এটা প্রতীয়মান হয় যে উক্ত মামলার জন্য প্রয়োজনে যে কোনো বস্তু উদ্ধার করা প্রয়োজন, সেটি বিশেষ কোনো জায়গায় আছে, তাহলে পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় তাহলে উক্ত অফিসার উক্ত বস্তুটি উদ্ধার করার জন্য কি করতে পারবেন, সেখানে তল্লাশি করতে পারবেন। জাস্ট এইটুকুই, পুলিশ অফিসার যেখানে যদি কোনো বস্তু বা কোনো কিছু যদি প্রয়োজন মনে হয় তাহলে তল্লাশি করতে পারবেন, এইটুকুই আর কি। এখন ধরেন এখানে আর বিস্তারিত পড়ার দরকার নাই, জাস্ট একবার রিডিং পড়বেন, টাইটেলটা মনে রাখবেন আর একবার রিডিং পড়বেন, দ্যাটস এনাফ। তারপরে চলে যান 166 ধারাতে, তদন্তকারী কর্মকর্তার এখতিয়ারের বাইরে তল্লাশির বিধান। মানে আপনার এই যে ধরেন মিরপুর 1 নম্বর মিরপুর মডেল থানাধীন আপনার এটা তদন্ত হয়েছে, এখন তদন্ত পরবর্তীতে করতে হবে যাত্রাবাড়িতে, তার যে আপনার এখতিয়ার আছে, এখতিয়ারের বাইরে তদন্ত যে বিধান সেটা বলা হচ্ছে। এখন কোনো তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো বস্তু অন্য কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ারের অধীনে আছে, সেই ক্ষেত্রে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে তল্লাশি করতে হবে। এখন আপনি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখন আপনি যাত্রাবাড়ি থানার দিন মানে কোনো একটা এলাকায় যে আপনি তল্লাশি করবেন, এটা করতে পারবেন না, সরাসরি করতে পারবেন। আপনার আগে ওই যাত্রাবাড়ি থানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তার একটা কি লাগবে, অনুমতি লাগবে। অনুমতি নিয়ে তারপরে যে আপনি তল্লাশি করতে পারবেন। ঠিক আছে, দ্যাটস এনাফ, এখানে আর ডিপে যাওয়ার দরকার নেই। তারপরে চলে যান, দেখেন পুলিশের নিকট যদি এর কোনো বিশ্বাস হয় যে উক্ত বস্তু অপসারিত হতে পারে,
বা তল্লাশির উদ্দেশ্য ব্যাহত হইতে পারে, মানে অনুমতি নেওয়ার জন্য যদি আমি যাই বা অনুমতি নেওয়ার যদি চেষ্টা করি, তাহলে এই ক্ষেত্রে আমি যে বস্তুটা উদ্ধার করব, যেখানে তল্লাশি করব, সেই মেরিটটা হারাই যাবে। সেই ক্ষেত্রে অনুমতি ছাড়াই কি করতে পারে, তল্লাশি পরোয়ানা চালাইতে পারবেন। ঠিক আছে, একবার রিডিং পড়বেন, আর এখানে ডিপে দেওয়ার দরকার নেই। তারপরে চলে যায় 168 ধারাতে, পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট প্রদান। যে পুলিশ অফিসার তদন্ত করেন, উক্ত পুলিশ অফিসার তার তদন্তের রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কি করবেন, প্রদান করবেন। আপনার যে পুলিশ অফিসারই তদন্ত করুক না কেন, তদন্ত করার পরে কি করবেন, ওই যে পুলিশের থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তারকে কি করবেন, তদন্ত রিপোর্ট প্রেরণ করবেন। তারপরে চলে যান 100, এখানে আর ডিপে করার দরকার নেই। তারপরে চলে যান 169, পুলিশ অফিসার কর্তৃক আসামির মুক্তি। এই যে এই ধারাতে আপনারা একটা একটু ডাক দিয়ে রাখেন যে পুলিশ অফিসার কর্তৃক আসামিকে মুক্তি দিতে পারে কি না। এই ধরনের প্রশ্ন যদি আপনাদের লিখিততে এবং পিলিতে আসে, তাহলে কি করবেন, 169 ধারাতে পুলিশ অফিসার আসামিকে কি করতে পারে, মুক্তি দিতে পারে। দেখেন, তদন্ত চলাকালে যদি পুলিশ অফিসারের নিকট যদি দেখেন যে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, তাহলে উক্ত আপনার অভিযুক্ত ব্যক্তিকে বা আটক ব্যক্তিকে কি করতে পারবেন, জামিনদার সহ বা ব্যতীত মুচলেখা সম্পাদনের পর মুক্তি দিবেন এবং মুচলেখা অনুসারে কখনো প্রয়োজন হলে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবেন। তাহলে পুলিশ অফিসার মুচলেখার মাধ্যমে আটককৃত ব্যক্তিকে আপনার 169 ধারার অধীন মুক্তি প্রদান করতে পারেন। ঠিক আছে, এখানে মুক্তির ইংরেজি কি দেওয়া আছে এটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে পুলিশ অফিসার কর্তৃক আসামিকে মুক্তি প্রদান করতে পারে কিনা, এটা আপনারা কি আছে 169 ধারাতে বলা আছে। ঠিক আছে, এটা গেল। তারপরে চলে যান, আমি এই সেশনটা এখনই শেষ হবে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা যতজন আছেন প্রত্যেকেই ক্লাসে যুক্ত হবেন। ঠিক আছে, একজনও যেন মিস না যায়। ঠিক আছে, আমি